আচ্ছা, অনেকে এটা বলে যে যদি কিছু পেতে হয় তাহলে কিছু তো খোয়াতে হবে, কিছু তো হারাতে হবে। এটা কেন বলে? আচ্ছা, পৃথিবীতে অনেক তো সাকসেসফুল লোকেরা আছে, অনেক তো এমন মানুষেরা আছে যারা পৃথিবীতে নাম কামিয়েছে, অর্থ কামিয়েছে, আহ, সম্পত্তি কামিয়েছে এবং প্রচুর খ্যাতি অর্জন করেছে বিভিন্ন বিভিন্ন তাদের ফিল্ডে। এই সব কিছু কিন্তু একদিনে হয়নি। ইতিহাস কোনোদিন একদিনে পাল্টানো যায় না। এই ইতিহাসকে পাল্টাতে গেলে প্রচুর দিনের লাগে পরিশ্রম আর তপস্যা। এই দুটোই যে কোনো মানুষকে গড়ে তোলে সেই শিখরের রাজা। এই ধরনের কথাবার্তা আমি আজকে এই জন্য বলছি, কারণ যদি কেউ এই ধরনের পরিশ্রম বা তপস্যা না করেই সে শিখরে পৌঁছে যায়, এমন প্রচুর এক্সাম্পল কিন্তু আছে, উদাহরণ কিন্তু শেষ নেই দেশ বিদেশে, তাহলে তার সেই হঠাৎ করে সেই জায়গাটা পেয়ে যাওয়াটা রাখতে পারে না। আচ্ছা, এটাকে আমি আরেকটু সিম্পলভাবে একটু বোঝানোর চেষ্টা করি। কেবিসি, কন বনেগা করোড়পতি, অমিতাভ বচ্চনের ফেমাস একখানা শো, যেটা এখনও চলে এবং 2000 সাল থেকে সেটা চলে আসছে। এই শোতে যারা কোটিপতি হয়েছেন এখন অবধি খুব কম মানুষই হয়েছেন, কিন্তু যারা হয়েছেন তাদের মধ্যে একজন, তার নাম ঠিক মনে নেই, তবে আমি অনেকদিন আগে পড়েছিলাম যে তিনি কোটিপতি হয়েছিলেন। অসম্ভব বুদ্ধি ছিল তার, নো ডাউট, অলওয়েজ এট এক্সপেক্ট। বাট তিনি যে কোটিপতি হয়েছেন হঠাৎ হয়েছে, কিন্তু তিনি রাখতে পারেননি সে ব্যাপারটা। কোটিপতি হওয়ার পরে যে প্রচুর পরিমাণে অর্থ তার কাছে এসে যায়, সেই অর্থটাকে তিনি অনবরত খরচ করতে থাকেন। আসলে সব থেকে বড় ব্যাপারটা এখানে হয় যে সামাজিক দিক থেকে সমাজে যখনই তার নামটা বেরিয়ে আসতে শুরু করে, তখন লোকেরা তার সামনে এইভাবে আসতে শুরু করে যে তাদের সাহায্যের দরকার, এবং তাকে এরকম ফিল করানো হয় যে সে দেবতার কোনো একটা দূত এবং তার কাছে এই সুযোগটা এসেছে তাদেরকে হেল্প করার জন্য। কিন্তু এটা সত্যি নয়। কিন্তু এই জিনিসটা তারা বা সে জানতেন না, বা তিনি সেটা জানতেন না। এই জন্য তিনি প্রচুর পরিমাণে ডোনেশন বা ডোনেট করে গেছেন, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কোনো প্ল্যানিং না করেই তিনি এসব করতে থেকেছেন, এবং অনবরত করতে করতে তার সেই কোটিপতির যে সম্পত্তি, অর্থ, সেটা একদমই শেষ হয়ে যায়। এবং শেষ মুহূর্তে আমি যতটা পড়েছিলাম যে তিনি চাকরির খোঁজ করেন, মানে কোটিপতি হয়েও তিনি এমন অবস্থায় ছিলেন যে তাকে চাকরি করতে হয়। তো আলটিমেটলি আমি এটাই বলতে চাইছি যে ভ্যালু করা কোনো জিনিসের, যে এর একটা ভ্যালু আছে, এর যে একটা মর্ম আছে সেটা বোঝা। দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝা, না বুঝতে পারি আমরা, তাহলে কি করে হবে? আসলে আরেকটা কথা সেটা হচ্ছে, যখনই আমরা মনে করি যে কিছু একটা করতে যাবো, তখন হাজারটা না প্রবলেমস আসে, হাজারটা অবস্টিকল আসে আমাদের সামনে। এটা কেন আসে জানো কি? এটা আসার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যে বিধাতা বা আমাদের যে গড, ঈশ্বর, তিনি আমাদের প্রিপেয়ার করেন যে তুমি এই জায়গাটায় যেতে চাইছো এত মন প্রাণ থেকে এবং সব দিয়ে দিতে চাইছো, তুমি ওটা পাওয়ার জন্য তুমি কি ওটা যোগ্য হ্যাঁ কিনা সে উত্তর দাও, তখন তুমি পাবে ওটা। এটা এরকমের যে তোমাকে যদি ফুল মার্কস পেতে হয় তাহলে তোমাকে সবকটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে হবে। তুমি প্যারা প্যারা করে ঠিকঠাক করে লিখবে, হাতের লেখা সুন্দর করবে এবং বুঝিয়ে বুঝিয়ে পয়েন্ট পয়েন্ট করে ছবি এঁকে ভালো করে টিচারদের মন জয় করে তুমি যত লিখতে পারবে তত তুমি নাম্বার পাবে, এবং তুমি হয়তো ফার্স্ট হতে পারো, তুমি সব থেকে ভালো নাম্বার পেতে পারো, ফুল মার্কসও পেতে পারো। ঠিক এই রকমের জিনিসটা কিন্তু হয়, আর খুব বড় লেভেলে হয়, এবং আমাদের সাথে হয়। জীবনে যখনই নিজেকে লো মনে করবে, একটা কথা মনে রাখবে, এটা পরীক্ষা চলছে তোমার। তুমি যদি এই পরীক্ষা দিতে যাও তাহলে তুমি সত্যিকারেরই ফুল মার্কস পাবে নিজের লাইফে। আরেকটা কথা, যখনই মনে হবে যে আর পারছি না, এবার তো কিছু হওয়া দরকার, তখন একটা জিনিস মনে রাখবে, এটাই সব থেকে চরম পরীক্ষা তোমার। এর পরে যে দরজাটা খুলবে তোমার জন্য, সেই দরজাটা সত্যি সত্যি বিরাট হবে। আরেকটা কথা সেটা হচ্ছে, যে কোনো ধরনের অবস্টিকল বা যে কোনো ধরনের এই
যে অসুবিধা, পরিস্থিতি বা অব্যবস্থাপনা, এইগুলোকে না কোনোদিনও ছোটোভাবে নিও না। প্রতিটা জিনিসের থেকে না কিছু শেখার চেষ্টা করো। মানে ধরে নাও তোমার সাথে আজকে কোনো একটা প্রবলেম ঘটলো, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ বা তুমি হয়তো বাড়ি ফেরার চেষ্টা করছো, টিউশন থেকে বাড়ি ফিরছো বা কলেজে যাচ্ছ বা অফিস থেকে বাড়ি ফিরছো বা অফিসে যাচ্ছ বা যে কোনো কিছু সিচুয়েশন হতে পারে, কোনো একটা প্রবলেম দেখা দিল, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে ভাই। তুমি আজকে বাসে উঠবে বা মেট্রোতে উঠবে, যে কোনো জায়গাতে তুমি উঠবে, প্রবলেম তোমার হবেই, ঠিক আছে? কারোর দাঁড়ানো নিয়ে প্রবলেম হতে পারে, কারোর বসার জায়গা নিয়ে প্রবলেম হতে পারে, কারোর হাঁটতে চলতে প্রবলেম হতে পারে। সেই প্রবলেমসে লোকেরা কীভাবে রিয়্যাক্ট করছে সেটা দেখো, এবার তাদের থেকে এটা শেখার চেষ্টা করো যে সে লোকটা রিয়্যাক্ট কেন করছে। এবার তুমি যদি তার রিয়াকশানে যদি তুমি নিজে কিছু রিয়্যাক্ট করো, তাহলে তুমি সেম বোকা হয়ে গেলে। তুমি তোমার জায়গাটাকে ঠিক রাখো এবং তুমি যদি নিজের কাজটা করতে থাকো, তাহলে সামনের ওই ব্যক্তিটি সে কাজটা কিন্তু আর তোমার সাথে করবে না। মানে ধরে নাও যে তুমি একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছো, পাশের লোকটি অনবরত তোমাকে ঠেলে যাচ্ছে, কিন্তু কেন ঠেলছে? কারণ তাকেও কেউ ঠেলছে বা সেই জায়গাটা হয়তো তার কাছে নেই, সেটা মনে রাখো। তুমি এটা মনে করছো যে ওই লোকটা আমাকে ঠেলছে, বাট আমাকে টার্গেট করছে, কিন্তু সেটা নয়। তিনিও একই পরিস্থিতির ভুক্তভোগী। তুমি যে নৌকায় দাঁড়িয়ে, সেই নৌকাতে তিনিও দাঁড়িয়ে। তাই না রেগে অবশ্যই এটা মনে রাখবে যে প্রতিটা জিনিসের কোনো একটা কারণ থাকে। কিছু জিনিস তোমার পরীক্ষা নেওয়ার জন্য, কিছু জিনিস তোমাকে ফলাফল দেওয়ার জন্য। তুমি যে পরিশ্রম করে এসেছো, সেই ফলাফলটাও কিন্তু নিতে তোমাকেই হবে। আর চিন্তা করার কোনো কিছু নেই। ঈশ্বর যদি ফলাফল তোমাকে দিতে চান, তাহলে তুমি যাই করে নাও, ফলাফল তোমার কাছে আসবে। এবার শেষ করবো আমি এই কথাটা দিয়েই যে লাইফে প্রচুর প্রবলেমস আসবে, প্রতিটা প্রবলেম থেকে কিছু না কিছু শেখো পার ডে। তুমি যদি অফিসেও যাও, যে অফিসে সারাদিন তো বসেই থাকতে হয়, কী করবো, একই তো মানুষজন, একই জায়গা, একই ডেস্ক, একই কম্পিউটার, একই কাজ। ব্যাপারটা হচ্ছে ওটা না, ব্যাপারটা হচ্ছে তোমাকে প্রতিদিন ওখানে পাঠানোর পিছনে একটাই উদ্দেশ্য, যে শেখো। ইচ্ছা না লাগলেও সেটা করতে হবে, কারণ তোমার জন্য বড় কিছু একটা অপেক্ষা করছে, সেটার জন্য রেডি হও। আর শুনতে থাকো বাংলা কথা।